দর্শক, ছাত্র জনতার তোপের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন এবং এই আশ্রয় নেওয়া অবস্থাতেই তিনি যে ধরনের মন্তব্য সোশ্যাল মিডিয়ায় রেখেছেন, সেই মন্তব্যের জের নিয়ে কিন্তু আবারও বিভিন্ন রকম মতবাদ, বিভিন্ন রকম আলোচনা সমালোচনা দেখা দিয়েছে। একই সাথে কিন্তু ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটিও ভাঙচুর এবং হামলার শিকার হয়েছে। দর্শক, এই বক্তব্য ঘিরেই এখন কি তবে ঢাকা দিল্লি ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়েও কি এক ধরনের উত্তেজনা সৃষ্টি হচ্ছে কিনা, এই বিষয় সম্পর্কে জানাতে বাংলাদেশ টাইমসের স্টুডিও থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত আছে এই মুহূর্তে আমি জিনিয়া। দর্শক, শুরুতে আপনাদেরকে একটু বলে রাখি যে দেশে অস্থিতিশীলতাকে উস্কে দেওয়ার অভিযোগে হাসিনাকে অভিযুক্ত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেছেন যে এই বিষয়ে ভারত কি পদক্ষেপ নেয় তা আমরা পর্যবেক্ষণ করব। সুতরাং তার বক্তব্যের মধ্য দিয়েও কিছুটা হয়তো আজ পাওয়া যেতে পারে যে আবারও ভারত বাংলাদেশের মধ্যে আসলে কি ধরনের জটিলতা সৃষ্টি হতে চলেছে কিংবা আদৌ সৃষ্টি হবে কিনা। দর্শক, সেই জায়গা থেকে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে শেখ হাসিনার যে ধরনের মন্তব্য সোশ্যাল মিডিয়ায় চর্চা হচ্ছে এবং বক্তব্য রাখাকে কেন্দ্র করেই কিন্তু বিভিন্ন রকম উত্তাপ ছড়িয়েছে। শুধুমাত্র ধানমন্ডি ৩২ নয়, সারা দেশে কিন্তু আওয়ামীপন্থী যারা ছিল তাদেরও বিভিন্ন বাড়িঘর হামলা ভাঙচুর থেকে শুরু করে বেশ কয়েক জায়গায় কিন্তু এই ধরনের ঘটনার সামিল আমরা দেখতে পেয়েছি এবং সেই জায়গা থেকে ছাত্র জনতার যে ক্ষোভ এবং প্রধানমন্ত্রীর বক্তব্যকে ঘিরে এতদিন পর আবারও তিনি যখন বক্তব্য রাখছেন, সেই বক্তব্য ঘিরে যে ধরনের ক্ষোভ ছাত্র জনতার, সেই ক্ষোভটি কিন্তু আবারও প্রকাশ পেয়েছে এই ধরনের আগুন ভাঙচুর এবং বাড়ি ভাঙচুরের মধ্য দিয়ে। দর্শক, শুক্রবারে একটি প্রতিবেদনের মধ্য দিয়েই কিন্তু এই তথ্য জানিয়েছে, অর্থাৎ পররাষ্ট্রমন্ত্রী যে ধরনের বক্তব্য রেখেছে এবং অস্থিতিশীলতা যে প্রকাশ পেয়েছে, এই বিষয়গুলো নিয়ে একটি প্রতিবেদনও কিন্তু জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। দর্শক, সেই সংবাদ মাধ্যমটি বলছে যে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও মানবতা বিরোধী অপরাধ ওয়ারেন্টভুক্ত আসামি শেখ হাসিনা যেন বক্তব্য না দেন, সেজন্য ঢাকার ভারতীয় ভারপ্রাপ্ত হাই কমিশনার পবন বাধেকে তলব করে প্রতিবাদ নোট দেওয়ার পাশাপাশি আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। এখন এতে করে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে কূটনৈতিক উত্তেজনা আবারও বেড়েছে। প্রতিবেদনটিতে এরকম ভাবেই লেখা হয় এবং এতে আরো কিছু যুক্ত করা হয়েছে। সেখানে যুক্ত করা হয়েছে যে ছাত্র জনতার যে ব্যাপক আন্দোলন ও গণবিপ্লবের মুখে গত বছরের 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। সম্প্রতি ফেসবুক লাইভে তিনি বক্তব্য দেন, আর এটিকে কেন্দ্র করে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বর শেখ মুজিবের বাড়িতে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। এদিকে পবন বাধের যিনি আছেন তার কাছে দেয়া প্রতিবাদ নোটে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু গভীরভাবে উদ্বেগ, হতাশা এবং গুরুতর আপত্তি প্রকাশ করেছে এবং হাসিনার যে বিদ্বেষপূর্ণ বক্তব্য বিবৃতিগুলো ঢাকা দিল্লির মধ্যে সুস্থ সম্পর্ক গড়ে তোলার জন্য সহায়ক নয় বলেও কিন্তু এতে উল্লেখ করা হয়েছে। এছাড়া আপনাদেরকে আরেকটু জানাই যে ভারতে থাকাকালীন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং অন্যান্য যোগাযোগ চ্যানেলের মাধ্যমে কিন্তু হাসিনাকে মিথ্যা ও উস্কানিমূলক বিবৃতি দেওয়া থেকে বিরত রাখতে পারস্পরিক শ্রদ্ধা এবং বোঝাপড়ার মনোভাব নিয়ে অবিলম্বে এবং যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য ভারতকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকা আরও বলছে যে হাসিনার বক্তব্য বাংলাদেশের বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ড, এছাড়া দেশে অস্থিতিশীলতা উস্কে দেওয়ার অভিযোগেও হাসিনাকে অভিযুক্ত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সুতরাং দর্শক, তার যে বক্তব্য ঘিরে পুরো দেশ আবারও উত্তাল অবস্থা রয়েছে, সেই জায়গা থেকে কিন্তু অনেকেই কটাক্ষ করেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে এই যে 5ই আগস্টের মধ্য দিয়ে যে বর্বর কাণ্ড হয়েছে, অনেকেই নিহত হয়েছেন, অনেকেই আহত হয়েছেন এবং দেশে আসলে যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে কি করে তিনি আবারও জনসম্মুখী ধরনের ভাষণ রাখতে পারেন জনগণের উদ্দেশ্যে, সেই জায়গাটিতে কিন্তু অনেকেই ক্ষোভ প্রকাশ করেছে। সেদিন কিন্তু এটাও বলা হয়েছিল তিনি যদি লাইভে এসে বক্তব্য রাখেন তবে কিন্তু ছাত্র জনতা ৩২ নম্বর বাড়ি ভাঙচুর করবে, হামলা করবে। তার সত্ত্বেও কিন্তু তিনি লাইভে এসেছেন এবং এরপরে অর্থাৎ লাইভের বলা যায় যে সন্ধ্যা থেকে কিন্তু ছাত্র জনতার উনি যখন এই ধরনের কথা যখন সোশ্যাল মিডিয়ায় এসেছে যে
বক্তব্য রাখবেন, সেই জায়গা থেকে কিন্তু ছাত্র জনতার যে বিক্ষোভ সেটি কিন্তু রীতিমতো সন্ধ্যা থেকেই দেখা গিয়েছে এবং পরবর্তীতে ধানমন্ডির 32-এ গিয়ে যে ধরনের হামলা এবং অগ্নিসংযোগ করা হয়েছে সেই জায়গা থেকেও আরেকটি আলোচনার সৃষ্টি হয়েছে আসলে নতুন করে। সেই জায়গা থেকে আপনাকে একটু জানিয়ে রাখি যে আপনাদের সবাইকে একটু জানিয়ে রাখি যে শেখ হাসিনার যে ধরনের প্রতিক্রিয়া ছিল এই বিষয়ে, সেখানে কিন্তু তিনি ঢাকার ধানমন্ডি 32 সড়কে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলার সমালোচনা করেছেন এবং একই সাথে তিনি বলেছেন যে দেশের স্বাধীনতা কয়েকজন বুলডোজার দিয়ে ভেঙে ফেলবে এই শক্তি তাদের হয়নি এবং এটি দালান ভেঙে ফেলতে পারবে একটি, কিন্তু ইতিহাস মুছতে পারবে না। সুতরাং তিনি যে ধরনের মন্তব্য করেছেন যে আজকে 32-এ যে ধরনের অবস্থা হয়েছে, 32-এ তারা দালান ভাঙতে পারলেও কিন্তু যে ধরনের ইতিহাস মুছতে পারবে না। শুধু তিনিই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে এছাড়া আরো অনেকেই এই ধরনের মন্তব্য করেছেন যে শুধুমাত্র ধানমন্ডি 32 ভাঙলে কি ইতিহাস মোছা যায়? ইতিহাসে যে ধরনের বিষয়বস্তু রয়েছে সেগুলোকে সামনে আসতেই হবে এবং সেগুলো সামনে আসবেই। দর্শক, একই সাথে 5ই আগস্টের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের পরে কিন্তু যিনি সাবেক প্রধানমন্ত্রী তিনি কিন্তু ভারতে অবস্থান নেন এবং একই সাথে সেখান থেকে কিন্তু তিনি বিভিন্ন ধরনের কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন বলেও অনেকে মন্তব্য করেছে এবং বিশেষ করে দেশে যে ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে বিভিন্ন সময়, সেই জায়গা থেকে অনেকে দায়ী করেছেন শেখ হাসিনাকে। দর্শক, একই সাথে আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে এই ধরনের ঘটনাকে উস্কে দেওয়ার জন্য আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে দায়ী করেছে প্রায় সব দলই, অর্থাৎ কেউ কেউ একটু ভিন্ন মত দিয়েছেন এবং সরকার অর্থাৎ বর্তমান যে অন্তর্বর্তী সরকার রয়েছেন সেই অন্তর্বর্তী সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার রয়েছেন সেই সরকারকেও কিছুটা দায়ী করেছেন যে আইন শৃঙ্খলা বাহিনী আসলে নিষ্ক্রিয়তা যে সেটি আসলে প্রকাশ পায়। তবে একই সাথে আরেকটু জানিয়ে রাখি যে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতাটা অনেকভাবে ফুটে উঠেছে বলেও রাজনৈতিক যে দলগুলো তারা আবার একই সাথে মন্তব্য করেছেন। বিশেষ করে আপনাদেরকে যদি একটু জানাই যে দেশের রাজনৈতিক দল, অন্যতম যে রাজনৈতিক দল রয়েছে বিএনপি, সেই জায়গা থেকে তারা বলেছে যে এত মানুষের মৃত্যু এবং 15 বছরের নির্যাতনের ক্ষোভ মানুষের মধ্যে জমেছিল এবং এই ঘটনায় আসলে আরো একবার মানুষের মধ্যে জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। অন্যদিকে রাজনৈতিক উত্তেজনাকে রাজনীতির মাধ্যমে সমাধান করা উচিত বলে মনে করছে আরেকটি দল। এই ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করছে জাতীয় নাগরিক কমিটি। তারা বলছে গণহত্যার দায় স্বীকার না করলে এই ধরনের ঘটনার পুরোপুরি আসলে আবারও পুনরাবৃত্তি হবে এবং সামনে নতুন রাজনৈতিক দল ঘোষণার কথাও রয়েছে এই প্ল্যাটফর্মটির। তবে এই যে এই বিশৃঙ্খলার জন্য সরকারের নিষ্ক্রিয়তাকে প্রশ্ন তুলেছে নাগরিক ঐক্য গণতান্ত্রিক পরিষদ। দর্শক, সর্বোপরি এই যে ধানমন্ডি 32 ঘিরেও যে ধরনের একটি উত্তেজনা সৃষ্টি হয়েছে, বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটি উত্তেজনা দেখা দিয়েছে, সেই জায়গা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে ধরনের বার্তা দিয়েছে আপনাদের কাছে রেখেছি, টাইমস অফ ইন্ডিয়ার যে প্রতিবেদন সেটিও কিন্তু আপনাদের কাছে তুলে ধরেছি। একই সাথে যে ধরনের রাজনৈতিক সমালোচনাগুলো হচ্ছে বিভিন্ন অঙ্গনে, সে জায়গা থেকেও সরকারকে কেউ দায়ী করছে যে আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ সরকারের মধ্য দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর ভঙ্গুর একটি অবস্থা হয়ে গেছে। সেই জায়গা থেকে আসলে পুরোপুরি ধানমন্ডি 32-কে রক্ষা করতে তারা সফল হয়নি, এটাও সরকারের এক ধরনের ব্যর্থতা বলে মনে করছেন অনেকে। অন্যদিকে বলছেন যে আসলে শেখ হাসিনা যে ধরনের ফোন কলের মধ্য দিয়ে আবারও জনগণের সামনে আসার চেষ্টা করেছেন সেটি তার আরেকটি ভুল ছিল এবং এই ভুলের মাসুল দিতে ধানমন্ডি 32 আবারও হয়ে গেছে। দর্শক, সর্বোপরি আপনাদের কাছে কি মনে হয় জানাতে ভুলবেন না যে এখন বর্তমানে প্রতিবেদন অনুসারে আপনাদের কাছে কি মনে হচ্ছে যে বাংলাদেশ ভারত যে ধরনের সম্পর্ক সেটি কি আবারও একটু উত্তেজনা সৃষ্টি করবে এবং ধানমন্ডি যে 32 বাড়িটিতে আগুন ধরে দেওয়া হয়েছে সেটি আপনার কাছে কি মনে হয় যে এই পুড়িয়ে দেওয়াটা অর্থাৎ যে ক্ষোভের যে বহিঃপ্রকাশটি হয়েছে এই বহিঃপ্রকাশটি কতটুকু যথার্থ নাকি এটি না মুছে দিলেও হতো? দর্শক, সর্বোপরি আপনাদের মন্তব্য জানাবেন এবং এতক্ষণ বাংলাদেশ টাইমস স্টুডিও থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি জিনিয়া। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।